আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 30 অক্টোবর 12 কার্তিক বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: কৃপানাথ মালা এবং বিজয় মালাকারের শীতল যুদ্ধ, অস্বস্তিতে রামকৃষ্ণনগর বিজেপি। দেশের বিচার ব্যবস্থায় গতি আনতে গাইডলাইনের ভাবনা সুপ্রিম কোর্টের। রেশন কার্ড আধিকারিকদের সঙ্গে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দুর। এখনও সাকই বর্ষা বড়খোলার বড়রামপুর জিপির মানুষের। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা, হত 104। মধুচন্দ্রিমার অবসান, এনডিএ ছাড়ছে ইউপিপিএল। জুটে বিপিএফের এন্ট্রিতে অসন্তোষ, ডিসেম্বরেই সিদ্ধান্ত নেবে প্রমোদের দল। রবীন্দ্রনাথের কবিতায় বাঙালির আবেগ, মিয়ার সঙ্গে তুলনা করে বিজেপি অভিযোগ সাংসদ গৌরব গগৈর। এবং সর্বশেষ খবরটি হল, সিদ্ধার্থ শর্মার অগাধ সম্পত্তি দেখে হতবাক এসআইটি। জুবিনের ম্যানেজার বেতন পেতেন 22,000 টাকা। এবারে শুনুন বিস্তারিত খবর। কৃপানাথ বিজয়ের শীতল যুদ্ধ, অস্বস্তিতে রামকৃষ্ণনগর বিজেপি। মতানৈক্য সূচনা লগ্ন থেকেই, তবে লড়াই ছিল আড়ালে অন্তরালে, যা এখনও ঘরের চার দেওয়াল টেপকে বেরিয়ে পড়েছে প্রকাশ্যে। বিষয়টি হচ্ছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বনাম রামকৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার ইস্যু। ইদানিংকালে সাংসদ কৃপানাথ মালা অত্যাধিক সরব হয়েছেন বিধায়ক বিজয় মালাকারের বিজয় রথ 26 রাজ্য বিধানসভা নির্বাচনে রুখে দিতে। বিষয়টি এখন খুব চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে ঘরে বাইরে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর কেন্দ্র সফরে এসে প্রকাশ্য জনসভায় নিজের বক্তব্যের মাধ্যমে ঢালাও প্রশংসা করেছিলেন বিধায়ক বিজয় মালাকারের। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি বিজয় মালাকারের উন্নয়নমূলক কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার কাজও করে গেছেন। মুখ্যমন্ত্রী ভাষণ প্রসঙ্গে উল্লেখ করেন, তিনি নাকি বিধায়ক বিজয় মালাকারকে বলেছিলেন, কেন্দ্রে মেডিকেল কলেজ চান না মন্ত্রিত্ব। উত্তরে বিজয় নাকি চেয়েছিলেন মেডিকেল কলেজ। এতে ভোটার ও গেরুয়া শিবিরে বিজয় মালাকারের ভাবমূর্তি তুঙ্গে উঠে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মুখে বিজয়ের প্রশংসা রাতের ঘুম কেড়ে নেয় বিজয় বিরোধী শিবিরের, যারা মনে মনে ভাবছিলেন 26 বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর কেন্দ্রে নতুন মুখ, যার ফলে বিজয় মালাকারকে নিয়ে একের পর এক মন্তব্য সামাজিক মাধ্যমে চাউর করা হচ্ছে। সদ্য ছট পুজোর সময় সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচার হয়, যেখানে দেখা যায় সাংসদ কৃপানাথ মালা মন্তব্য করেছেন, কেন্দ্রের বিভিন্ন দিক থেকে নাকি তার কাছে দাবি আসছে প্রার্থী বদলের। জনগণ নাকি চাইছেন শিক্ষিত ও ভূমিপুত্র প্রার্থী। তারা নাকি স্মারকপত্র যুগে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে শরণাপন্ন হয়েছেন সাংসদ কৃপানাথের। অন্যদিকে এও গুঞ্জন উঠেছে, খুদ কৃপানাথ মালাই চাইছেন রামকৃষ্ণনগর কেন্দ্রে বিজয় মালাকার ভিন্ন নতুন মুখ। এমনকি তিনি নাকি নিজ ঘনিষ্ঠ সনবিল এলাকার জনৈক জয়দেব দাসকে বিজেপির মনোনয়ন প্রদানের পক্ষে মদত জুগিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। সাংসদ কৃপানাথ মালার এমন কাজকে দল বিরোধী বলেও মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি নিয়ে গেরুয়া শিবির বিভক্ত হওয়ার পথে, এতে অস্বস্তিতে গেরুয়া সংগঠন। যদিও করিমগঞ্জের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বিজয় মালাকারের পক্ষে সমর্থন করে বলেছেন, বিজয় মালাকার রামকৃষ্ণনগর কেন্দ্রের ভূমিপুত্র এবং তিনি নিজেও রামকৃষ্ণনগরের লোক, সুতরাং এসব ভিত্তিহীন অপপ্রচার। তবে বিজয় ইস্যু নিয়ে কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা ভাবমূর্তি যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়েছে দলীয় সমর্থক মহলে। পরবর্তী খবর, দেশের বিচার ব্যবস্থার বিলম্ব নতুন কিছু নয়। এ অবস্থায় ফৌজদারি অপরাধের মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে আগ্রহী সুপ্রিম কোর্ট। এর জন্য একটি গাইডলাইনের ভাবনাও রয়েছে শীর্ষ আদালতের, যা গোটা দেশেই মানতে হবে। এই পদ্ধতিতে আইনি প্রক্রিয়া, বিশেষ করে ফৌজদারি অপরাধের চার্জ গঠনের দ্রুততা আনতে চাইছে বিচার বিভাগ। বুধবার মামলা উঠে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনবি অঞ্জরিয়ার বেঞ্চে। বিহারে ডাকাতি এবং খুনের চেষ্টায় এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল এজলাসে। অভিযুক্ত আমন কুমার প্রায় 2 বছর ধরে জেলবন্দি।
তিনি দাবি করেন বিচার প্রক্রিয়ার জন্য অনন্তকাল ধরে জেলে আটকে থাকতে পারেন না। জানা গিয়েছে গত বছরের আগস্ট মাসে গ্রেফতার হন আমন, সেপ্টেম্বরে চার্জশিট দেয় পুলিশ। যদিও আমনের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এরপর জামিনের আবেদন করেন তিনি। যদিও একে নিম্ন আদালত এবং হাইকোর্টে অভিযুক্ত জামিনের আবেদন খারিজ হয়ে যায়, এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই মামলার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনে দেরি হচ্ছে বলেই মনে করছে আদালত। দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলে, অভিযোগ গঠনে বছরের পর বছর সময় লাগবে কেন? দেওয়ানি মামলায় জরুরি বিষয়গুলির স্পষ্টীকরণ না করা এবং ফৌজদারি মামলায় অভিযোগ গঠন না করা, আমরা জানতে চাই অসুবিধা কোথায়। নচেত সারা দেশের সমস্ত আদালতের জন্য নির্দেশনা জারি করব। আমরা তা করার প্রস্তাবও করছি। এই কাজে সুপ্রিম কোর্টকে সাহায্য করার জন্য একজন আইনজীবীকে নিযুক্ত করার কথাও বলেন বিচারপতিরা। পরবর্তী খবর, রেশন কার্ড নিয়ে খড়গহস্ত হলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তড়িঘড়ি সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী। কী কারণে সুবিধাভোগীদের বারবার চক্কর কাটানো হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি। কাজে হেরফের হলে কর্মী ছাঁটাইয়েরও হুমকি দিয়েছেন কৃষ্ণেন্দু। ব্যাপারটি ব্যক্তিগতভাবে দেখবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেছেন জেলা শাসক। রেশন কার্ড পেতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সুবিধাভোগীদের। দিনের পর দিন জেলা শাসক কার্যালয়ে চক্কর কাটলেও রেশন কার্ড পাচ্ছেন না তারা। বিভিন্ন অজুহাতে সুবিধাভোগীদের তথ্য নথিভুক্ত করছেন না ডাটা অপারেটররা। বুধবার পাতারকান্দি মণ্ডল অফিসে আয়োজিত বৈঠকে এ নিয়ে একাধিক অভিযোগ পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। সেখান থেকেই এদিন রাতেই সরবরাহ বিভাগের কর্মীদের নিয়ে বৈঠক ডাকার নির্দেশ দেন জেলা শাসককে। এমনকি রাত 7টা নাগাদ মন্ত্রী নিজে এসেও হাজির হন জেলা শাসক কার্যালয়ে। জেলা পরিষদ চেয়ারম্যান অনিল ত্রিপাঠী, ভাইস চেয়ারম্যান সাথী রায়কুড়ি সহ জেলা পরিষদ সদস্য আইনজীবী অর্চনা দত্ত সরকার প্রমুখকে নিয়ে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে বৈঠক করেন কৃষ্ণেন্দু। কী কারণে দিনের পর দিন পার হয়ে গেলেও ডাটা অপারেটররা মানুষের তথ্য নথিভুক্ত করছেন না জানতে চান মন্ত্রী। অভিযোগ উঠে সার্ভার ডাউন থাকার অজুহাতে নাকি সুবিধাভোগীদের তথ্য নথিভুক্ত করছেন না ডাটা অপারেটররা। মন্ত্রী বলেন, ডাটা অপারেটরদের ভালোভাবে কাজ করতে হবে, তারা কাজ করতে না পারলে বিহিত ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমার কাছে প্রচুর অভিযোগ রয়েছে, ফলে ডাটা অপারেটরদের ভালোমতো কাজ করতে হবে। এছাড়া বিধবা ও দিব্যাঙ্গদের তথ্য নথিভুক্ত না করা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের নির্দেশ রয়েছে বিধবা ও দিব্যাঙ্গদের রেশন কার্ড সঙ্গে সঙ্গে বরাদ্দ করার জন্য, কিন্তু তাদেরও এসে কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে। এসব মোটেও বরদাস্ত করা যাবে না। কেউ কাজে ফাঁকি দিলে সঙ্গে সঙ্গে তাদের বদলি করে দেওয়ারও হুমকি দেন কৃষ্ণেন্দু পাল। পরবর্তী খবর, এখনও সাকুই বর্ষা বড়খোলার বলরামপুর জিপির মানুষের। স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বড়খোলা বিধানসভা কেন্দ্রের বলরামপুর জিপির বদলখা গ্রামে। গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল একটি বাঁশের সাঁকো। এ নিয়ে বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ কর্ণপাত করেননি তাদের কথা। এমতাবস্থায় এক প্রকার নিরুপায় হয়ে পড়েছেন এলাকাবাসী। এই অভিযোগ এলাকার মানুষের। তারা জানান, বর্ষাকালে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপাকে পড়েন। অসুস্থ রোগীদের সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিন এলাকার দুর্দশার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে সরব হন বড়খোলার সমাজকর্মী মিনার হোসেন মাজার ভূঁইয়া, চিত্তরঞ্জন দাস, অমর দাসরা। তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিলেও বাস্তবে অন্য ছবি ধরা পড়ছে বড়খোলার বিভিন্ন এলাকায়। এখানকার রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল, নদী ভাঙ্গন ইত্যাদির সমস্যায় মানুষ জর্জরিত থাকলেও নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা। বর্ষাকালে কর্দমাক্ত পথ, শুকনো মরশুমে বেহাল রাস্তাঘাটে ধুলোবালির যন্ত্রণা, এসবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বড়খোলার মানুষ। বাঁশের সাঁকোর বিষয়টি তারা অতি সত্বর সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তী খবর, শান্তি চুক্তির মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা। মঙ্গলবার রাতভর নেতানিয়াহুর সেনার বিমান হামলায় মৃত্যু হয়েছে 104 জনের। পাল্টা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উপযুক্ত জবাব দিতে ইসরায়েলের সেনাবাহিনীকে তার নির্দেশ, এই মুহূর্তে গাজাতে জোরদার আক্রমণ হানা হোক।
মঙ্গলবার স্থানীয় সময় রাত 9:51 নাগাদ ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকেও এই নির্দেশ পোস্ট করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, রাফা অঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল হামাস, তার জবাব দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রীর নির্দেশের পরে এবার শুধু সময়ের অপেক্ষা গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েল বাহিনীর আক্রমণের। অন্যদিকে চুক্তিমতো বন্দীদের মৃতদেহ ফেরানো নিয়েও পরস্পরের দিকে আঙ্গুল তুলেছে। মঙ্গলবার বন্দী একজনের দেহাবশেষ হামাস ফিরিয়েছিল ইসরায়েলকে, তবে নেতানিয়াহুর নির্দেশের পরে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে আরও এক বন্দীর মৃতদেহ হস্তান্তর করার সিদ্ধান্ত তারা আপাতত স্থগিত করেছে। হামাসের এজ্জেদিন আল কাসেম ব্রিগেডের বিবৃতিতে দাবি করা হয়েছে যে কোনো ধরনের উত্তেজনার ফলে মৃতদেহ খোঁজা ও উদ্ধারের কাজ ব্যাহত হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 28 জন মৃতের মধ্যে ইসরায়েলকে হামাস ফিরিয়ে দিয়েছিল 16 জনের দেহাবশেষ, তবে ফরেনসিক পরীক্ষার পরে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে সব দেহাবশেষ অফির জারভাতি নামের একজনের, যার মৃতদেহ 2 বছর আগেই হামাস পাঠিয়েছিল। পরবর্তী খবর, মধুচন্দ্রিমার অবসান, এনডিএ ছাড়ছে ইউপিপিএল। সদ্য সমাপ্ত বিটিসি নির্বাচনের ফলাফলের পর থেকেই বিজেপি তথা এনডিএ জোটের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে আঞ্চলিক দল ইউপিপিএলের। বিটিসি নির্বাচনে বিপিএফের বিশাল জয়ের পর থেকেই হঠাৎ করে নিজেদের গতিবিধি পাল্টে নেয় শাসক বিজেপি। এমনকি অবস্থান পাল্টে নিতে সময় নেননি খুদ মুখ্যমন্ত্রী, বিটিসির শাসন ক্ষমতায় বিজেপির যোগদান অক্ষুণ্ণ রাখতে। মুখ্যমন্ত্রী বিপিএফের সব শর্ত মেনে দলটিকে এনডিএতে সামিল করেন। এমনকি হাগ্রামা মহিলারীর দলের এক বিধায়ককে রাজ্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই অবস্থান বদলই মূলত ইউপিপিএলের অসন্তোষের কারণ। বিগত নির্বাচনে বিটিসিতে শাসন করেছিল ইউপিপিএল, আর এই ইউপিপিএলের সঙ্গে হাত মিলিয়েছিল বিজেপি। এনডিএতেও অন্তর্ভুক্ত রয়েছে ইউপিপিএল, কিন্তু বিটিসির রাজনীতিতে ইউপিপিএলের শত্রু হিসেবে চিহ্নিত বিপিএফের এনডিএ যোগ মানতে নারাজ ইউপিপিএল নেতৃত্ব। প্রমোদ বড়োর দলের তৃণমূল স্তর থেকেই অসন্তোষের চূড়া স্রোত বইতে শুরু করেছে। ইতিমধ্যে ইউপিপিএলের বিটিআর এলাকায় থাকা বেশ কয়েকটি জেলা কমিটি তাদের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে। দলীয় নেতৃত্ব জেলা কমিটির মতামত গুরুত্ব দিয়ে শুনেছে বলে সূত্রের খবর। জানা গেছে প্রতিটি জেলা কমিটি এনডিএ থেকে বেরিয়ে যেতে চাপ দিয়েছে শীর্ষ নেতৃত্বকে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে দলের অন্যতম শীর্ষ নেতা ধনঞ্জয় বসুমতারের একটি ভিডিও বার্তায়। এতে তিনি বলেছেন, যেখানে বিপিএফ থাকবে সেখানে কোনো অবস্থায় থাকবে না ইউপিপিএল। বিজেপি অবস্থান পাল্টানোয় অনেক বেদনার সৃষ্টি হয়েছে দলীয় কর্মীদের মনে। কর্মীদের মনের কথাকে গুরুত্ব দেবে শীর্ষ নেতৃত্ব, ফলে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত প্রায় পাকা। পরবর্তী খবর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বাঙালিদের ভাষা, সংস্কৃতি, ইতিহাসের প্রতি আবেগ প্রকাশ করা হয়েছে, অথচ বিজেপি সেটাকে মিয়ার সঙ্গে তুলনা করতে চাইছে। বুধবার এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তার মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সমালোচনার মাধ্যমে বিজেপি নেতারা নিজেদের জ্ঞানের অভাব প্রকাশ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নেই তাদের। একই সঙ্গে কংগ্রেস নেতার প্রশ্ন, রবীন্দ্রনাথ কি কখনো মিয়ার পক্ষে লিখেছেন? শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানটি পরিবেশন করা নিয়ে যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি এর জবাব দিয়েছেন। তবে এর মধ্যে দোষের কিছু দেখেননি তিনি, বরং বিজেপিতে দায়ী করেছেন তাদের অজ্ঞতার জন্য। তার দাবি, বাঙালিদের ভাষা ইতিহাস আগেও বুঝেনি বিজেপি, এখনও ভুল করে টুইস্ট করা হচ্ছে। গৌরব বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতায় বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস, আবেগ প্রকাশ করা হয়েছে, সেটা এখন বিজেপি মিয়ার সঙ্গে তুলনা করতে চাইছে। সমালোচনার মাধ্যমে নিজেদের জ্ঞানের অভাব প্রকাশ পাচ্ছে তাদের। তবে এটা নতুন কথা নয়। বিজেপির কেন্দ্রীয় আইটি সেল আগেও বাংলা ভাষাকে অপমান করেছে। আসামে বরাকে এর প্রতিবাদ হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নেই তাদের, জ্ঞানের অভাব প্রকাশ পাচ্ছে। কংগ্রেস নেতার দাবি, পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বিজেপি শুধু ভোটের জন্য তাদের ব্যবহার করে, বাস্তবে বাঙালিদের জাতীয় আবেগ, সংস্কৃতিকে সম্মান করেন না। রবীন্দ্রনাথের কবিতা বাঙালিদের আবেগ, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার সাহস জুগিয়েছিল। রবীন্দ্রনাথের সৃষ্টিরাজি কবেকার আর কবে বাংলাদেশের জন্ম হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর
কবে লিখেছেন মিয়ার পক্ষে, বাংলা ভাষা সংস্কৃতি ইতিহাসের জ্ঞান নেই বিজেপির। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে গৌরব বলেন, মুখ্যমন্ত্রী কথা বাঁকা করায় এক্সপার্ট। রাহুল গান্ধীর বডি ডবল, আমার সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক। বাস্তবে বিভ্রান্তি কী করে সৃষ্টি করতে পারেন সেটাই তার উদ্দেশ্য। জুবিনের পরিবারকে ন্যায় দিতে পারবেন না, আস্থা নেই জনগণের। তাই বিজেপি এখন তাকে বদলানোর কথা ভাবতে শুরু করায় মুখ্যমন্ত্রী এখন অপপ্রচার শুরু করেছেন। প্রিয়াঙ্ক খার্গে বলেছেন, ভারতের আইটি ট্যালেন্ট, আসামের ট্যালেন্টরাও বেঙ্গালুরুতে কাজ করেন, কিন্তু কর্ণাটক তেলেঙ্গানায় বিজেপির সরকার নেই বলে সেখানে সেমিকন্ডাক্টর শিল্প দেওয়া হয়নি। বিজেপির সরকার না থাকায় ভারতের ট্যালেন্টদের সেই সুবিধা দিলেন না মোদি। দলের প্রতীক দেখে কেন্দ্রীয় প্রকল্প বিতরণ করা উচিত নয়, কারণ সেটা কারো ব্যক্তিগত নয়। গৌরবের দাবি আসামের কোনো ভালো কথা নয়। মুখ্যমন্ত্রীর আবুল তাবুল কথার চর্চা চলে জাতীয় সংবাদ মাধ্যমে। পরবর্তী খবর, সিদ্ধার্থ শর্মার অগাধ সম্পত্তি দেখে হতবাক এসআইটি। একটি সাইকেল নিয়ে জুবিন গর্গের কাছে আসা সিদ্ধার্থ শর্মা এখন অগাধ সম্পত্তির মালিক। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ বেতন পেতেন 22,000 টাকা, কিন্তু তার অগাধ সম্পত্তি দেখে হতবাক এসআইটি। সিদ্ধার্থের এই অগাধ সম্পত্তির উৎসের সন্ধানে জোর তদন্ত চালাচ্ছে এসআইটি। বহাগ বিহুর একটি মরশুমে জুবিন গর্গ রোজগার করেছিলেন 4 কোটি টাকা, কিন্তু তার পকেট শূন্য, ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। জুবিন গর্গ নিজে হিসেব রাখতেন না, স্ত্রী গরিমা শইকিয়া গর্গ কোনো হিসেব জানতেন না। সব কিছু ছিল সিদ্ধার্থ শর্মার হাতে। গানের চুক্তি থেকে শুরু করে মঞ্চে অনুষ্ঠান, সব কিছুই ঠিক করতেন সিদ্ধার্থ। এবার সিদ্ধার্থের সেই কীর্তি ফাঁস হতে চলেছে একে একে। এসআইটি বিভিন্ন বিহু সমিতির কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করছে। বুধবারও 4টি বিহু সমিতির কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করে এসআইটি। এসব সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে চার্জশিটে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।